আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ১৬তম লাইভে। আমাদের আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে হু আর মেন্টাল হেলথ প্রফেশনালস। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো আজকে। আমাদের সাথে আলোচক হিসেবে আছেন সঞ্জিদা খান ম্যাম। উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং বর্তমানে মোনাশ ইউনিভার্সিটিতে আছেন। এবং আমাদের সাথে আরো আছেন ডক্টর আতিকুর রহমান স্যার, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে আছেন কনসালটেন্ট হিসেবে। আমাদের সাথে আছেন মোহাম্মদ সরকার, যিনি আছেন অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে, এবং আছেন ইশরাত জাহান আশা আপু, ডায়েটিশিয়ান। তা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আলোচনার যে বিষয়বস্তু ছিল যে মেন্টাল হেলথ প্রফেশনালস কারা, এই নিয়ে। তো আমরা এখানে আজকে জানবো যে কোন কোন প্রফেশনের সাথে মেন্টাল হেলথটা রিলেটেড এবং কারা এইসব নিয়ে কাজ করছেন। তো শুরুতেই আমি সঞ্জিদা খান ম্যামের কাছে চলে যাব। সঞ্জিদা খান ম্যাম, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লাইভে। আপনার কাছে প্রশ্ন থাকবে, আপনি যেহেতু একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং মনোবিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তো আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবাটা আসলে কিরকম? মানসিক স্বাস্থ্য সেবা, ধন্যবাদ মাহিন, এবং ধন্যবাদ বাংলাদেশ স্কুল সাইকোলজি সোসাইটিকে এই সুন্দর একটা আয়োজন করার জন্য। এখানে যে আমাকে যে প্রশ্নটা করা হলো, আমি যদি একেবারে বৃহৎ ভাবে ভাগ করি মানসিক স্বাস্থ্য সেবাকে, তাহলে দুই ভাগে ভাগ করতে পারি আমরা। প্রথমত হচ্ছে ওষুধের মাধ্যমে চিকিৎসা দেওয়া, ওষুধের মাধ্যমে চিকিৎসা, মানসিক স্বাস্থ্য, মানসিক রোগগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। আরেকটি হচ্ছে ওষুধের পাশাপাশি কথা বলার মাধ্যমে সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। যেহেতু আমি সাইকোলজিস্ট, আমার মনে হয় যে আমি আমাদের সঙ্গে সাইকিয়াট্রিস্ট ডক্টর আতিক স্যার আছেন, উনি হয়তো সাইকিয়াট্রি পার্টটুকু নিয়ে বলতে পারবেন, আর ভালো বলতে পারবেন। আমি আমার কথা বলার মাধ্যমে যে থেরাপি বা এই বিষয়ে যে প্রফেশনালরা আছেন তাদেরকে নিয়ে একটু বলি। প্রথমে আমি একটু রেফারেন্স জানতে চাই ম্যাম, বাংলাদেশ মেন্টাল হেলথ অ্যাক্ট 2018 নিয়ে। সেখানে মেন্টাল হেলথ প্রফেশনাল বলতে বলা আছে দুইটা বিষয়কে আসলে অ্যাড্রেস করা হয়েছে প্রথমেই এই অ্যাক্টে সংজ্ঞায়িত করার সময়। প্রথমটা হচ্ছে ডিগ্রি, দ্বিতীয়টি হচ্ছে ট্রেনিং। ডিগ্রি নিয়ে বলতে গেলে এখানে বলা আছে যে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হতে, সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিশেষায়িত বিষয়ে, অ্যাপ্লাইড বিষয়ে ডিগ্রি গ্রহণ করা, যেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজি, কাউন্সিলিং সাইকোলজি, এডুকেশনাল সাইকোলজি হতে বিশেষায়িত ডিগ্রি প্রাপ্ত হওয়া ব্যক্তিরা অবশ্যই মেন্টাল হেলথ প্রফেশন হিসেবে কাজ করতে পারবেন। এছাড়াও মনোবিজ্ঞান বিষয়ে বিশেষজ্ঞ, মানে মানসিক স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, সোশ্যাল ওয়ার্কার, অকুপেশনাল থেরাপিস্ট, সাইকিয়াট্রিক নার্স, এবং এই তো এরা প্রত্যেকেই মেন্টাল হেলথ উপযুক্ত, মানে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিগ্রি এবং ট্রেনিং প্রাপ্ত হলে তারা মেন্টাল হেলথ সার্ভিস দিতে পারবে। এছাড়া আমি আরো দুটো জিনিস অ্যাড করতে চাই। ট্রেনিং এবং মেন্টাল ডিগ্রির পাশাপাশি প্র্যাকটিস করা, ক্লায়েন্ট দেখা ইন্টেন্সিভ সুপারভিশনের সাথে, এবং আরেকটি বিষয় কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। এই দুটো বিষয় আমি অ্যাড করতে চাই। আমি একটার পর একটা আসি। প্রথমে একটু ডিগ্রি নিয়ে কথা বলি। বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটি পূর্ণাঙ্গ বিশেষায়িত মেন্টাল হেলথ সার্ভিস নিয়ে দুটি বিশেষায়িত বিভাগ আছে, ক্লিনিক্যাল সাইকোলজি এবং হচ্ছে এডুকেশন এবং কাউন্সিলিং সাইকোলজি। এরা বিশেষায়িত ডিগ্রি প্রদান করে। এছাড়া বিশেষায়িত কিছু মাস্টার্স কোর্স আছে, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স কোর্স আছে, পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স এবং মাস্টার্স কোর্স আছে। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাইকোথেরাপির উপর একটি কোর্স চালু আছে। এই সবগুলো কোর্সে কিন্তু ডিগ্রির পাশাপাশি ট্রেনিং এবং ইন্টার্নশিপ, সুপারভিশনের প্র্যাকটিসের সুযোগ সুবিধা আছে। এছাড়াও আরো একদল আছে যারা আমরা যেটাকে বলি জেনারেল সাইকোলজি থেকে অনার্স মাস্টার্স করে কোনো একটা বিশেষ জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্যের উপরে বিশেষভাবে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে এবং পর্যাপ্ত ট্রেনিং এবং
সুপারভিশনের মাধ্যমে তারা মেন্টাল হেলথ সার্ভিস দিয়ে থাকে। এক্ষেত্রে আমি বলতে চাই, যারা আমাদের রিফিউজি ক্যাম্পে কাজ করে তারা প্রচুর আছে, প্রচুর মেন্টাল হেলথ প্রফেশনাল আছে যারা হচ্ছে অনার্স এবং মাস্টার্স করছে সাইকোলজিতে, এবং তারা এই যে রিফিউজি মেন্টাল হেলথ এবং মেন্টাল হেলথ সাইকোসোশ্যাল সাপোর্ট এই বিষয়ে ট্রেনিং প্রাপ্ত হয়ে তারা মেন্টাল হেলথ প্রফেশনাল হিসেবে কাজ করছে। এখানে একটু মনে রাখা ভালো যে এছাড়াও এসব সরকার স্বীকৃত প্রতিষ্ঠান ছাড়াও অনেক প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আসলে ট্রেনিং, বিভিন্ন ধরনের ট্রেনিং প্রদান করে থাকে। সেক্ষেত্রে অবশ্যই একটু সতর্ক হওয়া উচিত। ট্রেনিং নেওয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এর সাথে ইন্টেনসিভ সুপারভিশনে ক্লায়েন্ট দেখা, ইন্টার্নশিপ, এটা খুব জরুরি। আমি আরো দুটা বিষয় যেটা বলছিলাম যে আর একটা বিষয় যেটা বাকি রইলো সেটা হচ্ছে যে প্রফেশনাল কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। এই বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র আমি ডিগ্রি নিলাম এবং একটা ট্রেনিং করলাম, কিংবা 1-1.5 বছরের বা 2 বছরের একটা ডিগ্রি নিলাম, তারপরে আমি ক্লায়েন্ট দেখা শুরু করে দিলাম পুরোপুরি প্রফেশনাল হিসেবে, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু দ্বিতীয়টা এটা একটা সার্ভিস। এই জন্য সবসময় নিজের জ্ঞান এবং স্কিলটাকে আপডেট করা প্রয়োজন। তার জন্য হচ্ছে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টের এই প্রসেসটা বাংলাদেশে এই এই জিনিসটা চালু করার জন্য, এই জিনিসটা আসলে ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে বিভিন্ন প্রফেশনাল বডি। বাংলাদেশে ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি আছে, পাশাপাশি সেম কাউন্সিলিং এবং এডুকেশনাল তাদের একটা সোসাইটি আছে, তাদের মাধ্যমে, এবং আমাদের বাংলাদেশ সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন আছে, তারা মূলত এই বিষয়গুলো সিপিডি ম্যানেজমেন্ট করতে পারে। এবং এইটা এই প্রফেশনাল ডেভেলপমেন্টটা আসলে শুধুমাত্র স্ট্যান্ডার্ড একটা প্র্যাকটিসের জন্য খুবই জরুরি। এটা হচ্ছে মোটামুটি মেন্টাল হেলথ প্রফেশনালদের নিয়ে বেসিক কোয়ালিফিকেশন আর কি। ধন্যবাদ। আচ্ছা, আমি এখন তাহলে ডক্টর আতিকুর রহমান স্যারের কাছে চলে যাচ্ছি। স্যারের কাছে আমার প্রশ্নটা থাকবে, আপনি যেহেতু সাইকিয়াট্রি ডিপার্টমেন্টে আছেন, সাইকিয়াট্রিস্ট হতে হলে কি ধরনের পড়াশোনা বা কি ধরনের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়? ধন্যবাদ মাহিন, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সাইকিয়াট্রি হিসাবে যদি একজন সাইকিয়াট্রিস্ট হতে হয় তাহলে তাকে প্রথমে হচ্ছে এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে মেডিকেল কলেজ থেকে। পরবর্তীতে তাকে উচ্চ শিক্ষায় মানে স্নাতকোত্তর যে ডিগ্রিটা সেটা নিতে পারে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে, অথবা সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে, যেমন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এই ধরনের কোনো প্রতিষ্ঠান থেকে সে পরবর্তী প্রশিক্ষণ নিয়ে একটা কোর্স কারিকুলাম মেনটেন করে তারপর সে ওই ডিগ্রিটা অর্জন করবেন। তখন তিনি হবেন সাইকিয়াট্রিস্ট, এবং পাশাপাশি তাকে বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে। এক হচ্ছে সরকার অনুমোদিত, সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রি, আর 2 হচ্ছে বিএমডিসি রেজিস্ট্রেশন। এই দুইটা যখন থাকে তখন সে হচ্ছে সাইকিয়াট্রিস্ট। এটা হচ্ছে আমাদের সম্প্রতি যে মেন্টাল হেলথ অ্যাক্ট পাস হলো বা মানসিক স্বাস্থ্য আইন, যেটা নভেম্বর 2018-তে পাস হয়েছে, সেই সংজ্ঞা ভিত্তিতে একজন সাইকিয়াট্রিস্টের সংজ্ঞা। এবং তিনি কি করবেন? তিনি মানসিক রোগের চিকিৎসা দিবেন ঔষধের মাধ্যমে, অথবা সেবা প্রদান করবেন, অথবা পরামর্শ প্রদান করবেন। ঔষধের মাধ্যমে চিকিৎসা, পরামর্শ প্রদান করা এবং সেবা প্রদান করা। সেবা প্রদানের ক্ষেত্রে চলে আসতেছে মেডিকেল সাইকোথেরাপি, যেটা মানে ইউকের মডেলে যেটা আমরা বলি মেডিকেল সাইকোথেরাপি, এবং অন্যান্য যে থেরাপিগুলো আছে সেই থেরাপিগুলোর প্র্যাকটিস করা, যেটা তিনি করতে পারবেন। এবং যেটা মানে তার পক্ষে সম্ভব সেটা হচ্ছে যে ঔষধ লেখা। যদি মানসিক চিকিৎসার ক্ষেত্রটা আমি বলি তাহলে সেই বিষয়টা যেটা একটু আগেও সানজিদা বলে গেছেন, সেটা হচ্ছে যে মানসিক রোগের চিকিৎসাটা আসলে 3টা পর্বে বিভক্ত। যে কোনো মানসিক রোগের ক্ষেত্রেই প্রথম পর্বটা হচ্ছে মানে 3টা পর্ব কখনো একসাথে করা যেতে পারে, অথবা কখনো আলাদা আলাদাভাবে করা হতে পারে, অথবা কোনো একটা পর্ব মানে কোনো রোগীর ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। তো পর্বগুলো হচ্ছে ঔষধের মাধ্যমে চিকিৎসা, মনোচিকিৎসা বা সাইকোথেরাপি, আর হচ্ছে সোশ্যাল থেরাপি বা সামাজিক চিকিৎসা। এই সামাজিক চিকিৎসার মধ্যে আমরা এই প্রোগ্রামের মধ্যে দেখতে পাচ্ছি
দুইজন ব্যক্তি আছেন। একজন হচ্ছেন সোশ্যাল মানে অকুপেশনাল থেরাপিস্ট, যিনি এই সামাজিক চিকিৎসার একজন অংশ, আর একজন হচ্ছেন নিউট্রিশনিস্ট। আর মনোচিকিৎসার জন্য দরকার হচ্ছে মনোবিজ্ঞান সম্পর্কে জানা, যেটা সাইকিয়াট্রিস্টও করতে পারবেন, এবং যে মনোবিজ্ঞানী যারা আছেন তারাও করতে পারবেন, মেন্টাল হেলথ প্রফেশনাল যারা আছেন তারা করতে পারবেন যদি ওই বিষয়ে তাদের প্রশিক্ষণ থাকে, এবং সনদপ্রাপ্ত বা ডিগ্রি প্রাপ্ত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং কাউন্সিলিং সাইকোলজিস্ট ওনারাও করতে পারবেন। তো এই হচ্ছে টোটাল বিষয়, যে সাইকিয়াট্রিস্ট চাইলে তিনিও নিজেও চিকিৎসা করতে পারেন, এবং যদি তিনি মনে করেন যে না, তিনি শুধু ঔষধের পার্টটাই উনি দেখবেন, এবং একটা টিমের মধ্যে তিনি অন্যদেরকেও ইনভলভ করতে পারেন, যে হ্যাঁ এই রোগীর চিকিৎসার ক্ষেত্রে আমি এইভাবে সাজাবো। কারণ সময় একটা বড় ব্যাপার, এবং আমাদের যে জনবল সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে, যে কারণে আমাদের মেন্টাল হেলথ প্রফেশনাল বডি যদি বলি সেটা একটা বিশাল বড় ব্যাপার। আর যদি সাইকিয়াট্রিস্ট বলি সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার, কিন্তু কাজের ধরনগুলো কোথাও কোথাও একরকম, আবার কোথাও শুধুই মানে একেবারেই ভিন্ন। যেমন ঔষধের মাধ্যমে চিকিৎসা, এটা বাংলাদেশের আইন অনুসারে শুধুমাত্র সাইকিয়াট্রিস্টরাই করতে পারে। ধন্যবাদ। স্যার খুব সুন্দরভাবে তার প্রফেশনাল বাউন্ডারিটা উল্লেখ করলেন। এখন আমি চলে যাচ্ছি সুমন সরকার ভাইয়ের কাছে। সুমন সরকার ভাই হচ্ছেন একজন অকুপেশনাল থেরাপিস্ট। তো ভাইয়ের কাছে আমার প্রশ্ন থাকবে যে অকুপেশনাল অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে আপনার কাজটা কি, বা আপনারা কি ধরনের সেবা প্রদান করে থাকেন? ধন্যবাদ আপু, আর ধন্যবাদ বাংলাদেশ স্কুল সাইকোলজি সোসাইটিকে এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আশা করি আজকের প্রোগ্রাম থেকে আপনারা সবাই অবগত হবেন মানসিক স্বাস্থ্য কি, বা কোন ধরনের পেশাজীবীরা এই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকেন। তো প্রথমে যদি অকুপেশনাল থেরাপিস্টদের কি কি কাজ সেটা যদি আগেই না বলি, প্রথমে আমরা বলি অকুপেশনাল থেরাপিটা কি। আসলে অকুপেশনাল থেরাপি সম্পর্কে আসলে আমরা সবাই অবগত না, বা অনেকে আমরা জানি না যে অকুপেশনাল থেরাপি কি। তো অকুপেশনাল থেরাপি হচ্ছে পূর্ণাঙ্গ রিহ্যাবিলিটেশনের একটি বড় অধ্যায়। অকুপেশনাল থেরাপি একটি স্বতন্ত্র স্বাস্থ্য সেবামূলক পেশা, যা একজন ব্যক্তির শারীরিক, মানসিক, সামাজিক ও পরিবেশগত সীমাবদ্ধতাকে দূরীকরণের মাধ্যমে তাকে যথাসম্ভব স্বনির্ভর করার লক্ষ্যে চিকিৎসা প্রদান করে থাকেন। এখানে একজন অকুপেশনাল থেরাপিস্ট শুধুমাত্র যে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে বিষয়টা এরকম না। আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে একজন অকুপেশনাল থেরাপিস্ট নিউরোলজিক্যাল সাইড, পেডিয়াট্রিক সাইড, বা প্রজেক্ট বেস ওয়ার্ক বা সিভিয়ার বেস ওয়ার্ক গুলো বেশি করে থাকেন। সেক্ষেত্রে আমাদের মানসিক স্বাস্থ্যে আমাদের কাজের অনেক রোল রয়েছে, কিন্তু ওইভাবে ওই পরিসরে আমাদের দেশে আসলে মানসিক স্বাস্থ্যে অকুপেশনাল থেরাপি খুব কম সংখ্যক কাজ করতেছেন। তো একজন অকুপেশনাল থেরাপিস্ট মানসিক রোগীর প্রতিদিনের যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে কাজ করে থাকেন। যেমন অকুপেশনাল থেরাপি চিকিৎসা বিজ্ঞানের একটি স্বীকৃত বিভাগ, এবং মানসিক স্বাস্থ্য অকুপেশনাল থেরাপির ভূমিকা, মানে কিভাবে মানসিক স্বাস্থ্যের সাথে কাজ করে থাকেন, যেমন হচ্ছে ব্যক্তিগত কাজগুলো করা, এবং সামাজিক ভাবে স্বাবলম্বী করা, এবং কর্মক্ষেত্রে স্বাবলম্বী করা। যেমন একজন অকুপেশনাল থেরাপিস্ট মানসিক রোগীর চিকিৎসার ক্ষেত্রে অন্যান্য হেলথ প্রফেশনালদের সাথে একটি টিমের মাধ্যমে কাজ করে থাকেন। টিমটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি টিম, এবং রোগীদের মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি, যেমন হচ্ছে ওষুধ খাওয়ানোর মাধ্যমে, স্যার যেটা বললেন যে সাইকিয়াট্রিস্ট যারা যে ওষুধগুলো প্রদান করে থাকেন, সেই ওষুধ খাওয়ার মাধ্যমে যে সুস্থ হওয়ার পাশাপাশি সমাজে পুনরায় ফিরে যাওয়া, এবং তার যে সঠিকভাবে তার পুনর্বাসনের জন্য কাজ করে থাকেন একজন অকুপেশনাল থেরাপিস্ট। যেমন হচ্ছে পেশাগত কাজ বা বিনোদনমূলক কাজকর্মে রোগীদের অংশগ্রহণ বাড়িয়ে তাদের মাঝে যে খারাপ আচরণগুলো আছে সেগুলো দূর করা সম্ভব হয়। একজন মানুষ যখন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, তখন তার মানে স্বাভাবিক যে দৈনন্দিন কাজগুলো আছে, যেমন হচ্ছে নিজে নিজে খাওয়া, এক কথায় হচ্ছে সেলফ কেয়ার অ্যাক্টিভিটিস, খাওয়া দাওয়া, গোসল করা, বা হচ্ছে টয়লেট করা, এই যে কাজগুলো আছে, একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি এই কাজগুলোর মানে করতে সামর্থ্য বা ইচ্ছা বা আগ্রহ হারিয়ে ফেলে। তো সেই ক্ষেত্রে একজন অকুপেশনাল থেরাপিস্ট তার কাজটিকে ছোট ছোট অংশে ভাগ করার মাধ্যমে তাকে কাজে অংশগ্রহণ করতে সাহায্য করে থাকেন। একজন মানসিক রোগীর সমস্যার কারণে
মনোযোগ বা সমস্যার সমাধান, এক কথায় প্রবলেম সলভিং যে স্কিলস গুলো থাকে বা গুছিয়ে কাজ করার যে প্রবণতা থাকে বা সামাজিক দক্ষতার যে সমস্যাগুলো থাকে, সেগুলো বিভিন্ন ধরনের গ্রুপ অ্যাক্টিভিটিতে অংশগ্রহণের মাধ্যমে রোগীকে সাহায্য করতে পারে। এবং একজন অকুপেশনাল থেরাপিস্ট একটা রুটিন তৈরির মাধ্যমে তাকে তার দৈনন্দিন কাজে সাহায্য করতে পারে। এখন একজন অকুপেশনাল থেরাপিস্ট তার প্রতিদিনের কাজকর্ম, যেমন হচ্ছে কিছু কাজ আছে বেসিক অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এবং পার্সোনাল অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং। প্রত্যেকটা আমাদের মানসিক স্বাস্থ্যকে যদি আমরা চিন্তা করি, সাধারণত ইমোশনাল এবং কগনিটিভ ওয়েলবিং হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্য। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে মানসিক স্বাস্থ্য বলতে সাধারণত বোঝানো হয়েছে যে মানুষের যে স্ট্রেস থাকে বা এনজাইটিতে ভোগে, সেগুলোর সাথে কোনো কিছুকে কোপ করা বা একটা প্রোডাক্টিভ একটা লাইফে ফ্রুটফুলি এঙ্গেজ হওয়া। তো বেশিরভাগ মেজর মানসিক সমস্যার কারণে দেখা গেছে যে অনেক ব্যক্তি তারা তাদের দৈনন্দিন কাজগুলোতে এঙ্গেজ হতে পারছে না বা সামাজিক দক্ষতায় অংশগ্রহণ করতে পারছে না। তো তাদেরকে আমাদের অকুপেশনাল থেরাপির মাধ্যমে বা অকুপেশনাল থেরাপি সেবার মাধ্যমে তাদেরকে পুনরায় সমাজে আবার ফিরিয়ে দেওয়াই হচ্ছে আমাদের কাজ। ধন্যবাদ। তার মানে আপনি ভাইয়া বলতে চাচ্ছেন যে দৈনন্দিন কাজগুলো করার ক্ষেত্রে অকুপেশনাল থেরাপিস্ট হেল্প করে থাকেন। জি, অবশ্যই। আচ্ছা ভাইয়া, আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে যে অকুপেশনাল থেরাপিস্ট হতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়? একজন অকুপেশনাল থেরাপিস্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে 4 বছর মেয়াদী বিএসসি কোর্স এবং 1 বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ কমপ্লিট যারা করেছে তারাই হচ্ছেন একজন অকুপেশনাল থেরাপিস্ট। বর্তমানে বাংলাদেশে সাভারে সিআরপির একটি প্রতিষ্ঠান বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট, এখানে এই অকুপেশনাল থেরাপি কোর্সটি চালু রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সুমন ভাই। আমি এখন চলে যাচ্ছি ইসরাত জাহান আশা আপুর কাছে। আশা আপু একজন ডায়েটিশিয়ান হিসেবে বিএড হসপিটালে কর্মরত আছেন। তো আপুর কাছে আমার প্রশ্নটা থাকবে যে ডায়েটিশিয়ান হিসেবে আসলে আপনি কি ধরনের করে থাকেন? প্রথমেই ধন্যবাদ মাহিন আপু এবং বাংলাদেশ সাইকোলজি সোসাইটিকে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। ডায়েটিশিয়ান হিসেবে আসলে আমাদের কাজের পরিধিটা কিন্তু অনেক বড়। আমরা যে শুধুমাত্র একটা হসপিটাল কিংবা বিভিন্ন মেডিকেল জায়গাগুলোতে কাজ করে থাকি ব্যাপারটা কিন্তু আসলে সেটা না। বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ফুড এবং বেভারেজ কোম্পানিগুলোতে এছাড়া বিভিন্ন বিদেশি অর্গানাইজেশন এবং এনজিও গুলোতে আমরা কিন্তু খুব বিভিন্ন প্রজেক্টে কিন্তু বড় বড় প্রজেক্টে বেশ কিছু কাজ হয়। এবং এছাড়া আমরা যারা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছি, এটা কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটা হসপিটালে যে পেশেন্ট গুলো ভর্তি থাকে তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে খাবারের একটা মেনু আমাদেরকে করে দিতে হচ্ছে, হ্যাঁ। এবং এছাড়া দেখা যায় যে বিভিন্ন পুষ্টি সম্পর্কিত যে সমস্যাগুলো থাকে সেগুলোর সমাধান করা এবং সেগুলো প্রতিরোধ করা সবকিছু নিয়ে আমরা কাজ করে থাকি। এবং প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট ভাবে আর কি ডিফারেন্ট ভাবে তাদের খাদ্য তালিকা তৈরি করা হয় এবং তাদের সেই খাদ্য তালিকাগুলো সঠিকভাবে মেনটেন করার জন্য পরামর্শ আমরা প্রদান করি। আচ্ছা, জাহান আশা আপুর সাথে আমরা একটু পরেই হয়তো আবার যোগাযোগ করতে পারবো। তো আমি সঞ্জিতা খান ম্যামের কাছে চলে যাচ্ছি আরেকবার। যেহেতু আমরা অর্থনৈতিকভাবে সামাজিকভাবে বেশ অনেকখানি এগিয়ে গেছি আমাদের দেশ, তো বর্তমানে আসলে এত এগিয়ে যাওয়ার পরেও বা এত একটা সুস্থ অবস্থা থাকার পরেও আমাদের মানসিক স্বাস্থ্য সেবাটা ঠিক সবার কাছে পৌঁছে যাচ্ছে না। তো মানসিক স্বাস্থ্য সেবা সবার কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? ধন্যবাদ মাহিন। আবার মানসিক স্বাস্থ্য সেবাটা সহজে পৌঁছে দেওয়াটার পিছনে আসলে সহজে পৌঁছে দেওয়াটা খুব জরুরি, কিন্তু খুবই চ্যালেঞ্জিং। এর মূল কারণটা যদি বলি, যে কারণ মানসিক স্বাস্থ্য নিয়ে, মানসিক রোগ নিয়ে আসলে বাংলাদেশে, শুধু বাংলাদেশ বলবো না, ডেভেলপিং কান্ট্রিগুলো থেকে শুরু করে এখন পুরো বিশ্বেই কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে, মানসিক রোগ নিয়ে অনেক স্টিগমা কাজ করে। এর পাশাপাশি কিছু ব্যারিয়ারও কাজ করে।
যদি একটা গবেষণার কথা তুলে নিয়ে আসি, বাংলাদেশে হয়েছিল এই হেল্প সিকিং বিহেভিয়ার নিয়ে, মানসিক স্বাস্থ্য বিষয়ক। সেক্ষেত্রে দেখা গেছে যে যখন মানুষের একটা মানুষের মানসিক অশান্তি বা মানসিক বা দুশ্চিন্তা বা অশান্তিতে ভুগছে, সেই সিমটম ধরা থেকে শুরু করে, অশান্তি শুরু লাগা থেকে শুরু করে একটা মেন্টাল হেলথ প্রফেশনাল পর্যন্ত যাওয়া, এর মাঝে অনেক বড় গ্যাপ রয়ে যায়। দেখা যায় মানুষ প্রথমে যদি আমার শরীরে যদি কোনো জ্বর আসে, আমরা যত দ্রুত একজন ডাক্তারের কাছে যাই সেবা নেওয়ার জন্য, আহ, মনের অশান্তির জন্য বা মেন্টাল ইলনেসের জন্য কিন্তু তত দ্রুত যাই না। কারণটা হচ্ছে যে এই অ্যাওয়ারনেসের অভাব, আমরা তো জানি না, স্টিগমা তো আছেই। পাশাপাশি প্রথমেই আমরা মনে করি যে দেখা যায় ট্রেডিশনাল হিলারদের কাছে যাচ্ছি, কিংবা নিজে নিজে একটু ম্যানেজ করার চেষ্টা করি। অনেক সময় দেখা যায় যে ফিজিশিয়ানের কাছে যাওয়া হয়েছে, সেই ফিজিশিয়ান হয়তো একজন মেন্টাল হেলথ প্রফেশনালকে রেফার করে দিয়েছে, কিন্তু আমি বাসায় এসে মনে করছি না, দরকার নেই, আয় কয়েকদিন দেখি। একেবারে না ঠেকায় পড়লে দেখা যায় যে আমরা একেবারে মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যেতে চাই না। তারপরও যদি আমরা গত 20 বছর দিকে একটু দেখি, গত 20 বছরে মেন্টাল হেলথ সার্ভিসে এবং অ্যাওয়ারনেসে মানে নেওয়ার যে প্রবণতা, মেন্টাল হেলথ সার্ভিস নেওয়ার যে প্রবণতা, সেখানে কিন্তু অনেকটাই বেড়েছে। এবং যদি আরেকটু বলি যে এই অ্যাওয়ারনেসটা কোথায় বেড়েছে, সেটা মূলত খুব সেন্ট্রালাইজড, আমরা শহর কেন্দ্রিক। আমরা কিন্তু এখনো মেন্টাল হেলথ সার্ভিসটা নিয়ে রিমোট স্টেটে যেতে পারিনি, আমাদের একেবারে গ্রামগঞ্জে যেতে পারিনি, এখানে সেখানে এখনো স্টিগমা কিন্তু অ্যাওয়ারনেসের অভাব তো আছেই। তো খুব সহজে মানে সহজে যাওয়া মুশকিল, কিন্তু কিছু প্ল্যান করা যেতেই পারে। আমাদের যদি খেয়াল করি, আমাদের এত বড় জনগোষ্ঠীর জন্য খুব খুব হাতে গণা কিছু খুব অপ্রতুল মেন্টাল হেলথ প্রফেশনাল আছে। অবশ্যই সেক্ষেত্রে তাদের সংখ্যা বাড়াতে হবে, জনগোষ্ঠী মানে সাপোর্ট দেওয়ার যে জনগোষ্ঠী মেন্টাল হেলথ প্রফেশনাল, তাদেরকে তাদের সংখ্যা বাড়াতে হবে। এবং শুধু সংখ্যা বাড়ালেই তো হবে না, তাদেরকে কাজের সুযোগ তৈরি করে দিতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান আছে, সেটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হসপিটালগুলো তো অবশ্যই, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গাতে আসলে একজন মেন্টাল হেলথ প্রফেশনাল দরকার। শুধু একজন না, এটা আসলে অনুপাতে কি পরিমাণ মানুষ সেখানে কাজ করছে, সেই অনুপাতে আসলে মেন্টাল হেলথ প্রফেশনালকে অ্যাড করা উচিত। সেক্ষেত্রে আরেকটা বিষয় আমি অবশ্যই অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমাদের এই যে এই স্টিগমা তৈরি করার জন্য কিছু মেন্টাল হেলথ ফার্স্ট এইডার যারা কমিউনিটি লেভেলে কাজ করবে, তারা কোনো প্রফেশনাল না, কিন্তু তারা ট্রেনিং প্রাপ্ত কিছু এইডার হবে, ফার্স্ট এইডার। তাদের কাজটা হবে শুধুমাত্র এই যে কমিউনিটিতে যেসব মানুষেরা এই ধরনের এই টুকটাক সিমটম, তারা শুধু যদি ফিল করে কেউ এই ধরনের মানসিক সমস্যায় আছে, তাদের কাজটা হবে শুধুমাত্র তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট মেন্টাল হেলথ প্রফেশনের সঙ্গে লিঙ্ক করে দেওয়া। এটা কিন্তু খুব এই এই প্রচলনটা, এই সিস্টেমটা কিন্তু খুব বেড়ে উঠছে, যে মেন্টাল হেলথ ফার্স্ট এইডার। সেটা বাংলাদেশে যদি চিন্তা করি, যেমন মসজিদের ইমাম হতে পারে কিংবা স্কুলের টিচার হতে পারে, যারা এই ফার্স্ট এইডার হিসেবে কাজ করে এই এই লেমেন যারা একেবারে বুঝতে পারছে না যে আমার মানসিক সমস্যা হচ্ছে, তাদেরকে পৌঁছে দেওয়াকে কানেক্ট করে দেওয়ার জন্য হয়তো তারাও কাজ করতে পারে। আমার মনে হয় এই মানসিক মানসিক স্বাস্থ্য সেবাটাকে জাস্ট ইন্ট্রোডিউস করার কাজে আমরা তাদেরকে ব্যবহার করতে পারি, রাইট, তারা এগিয়ে আসতে পারে। হ্যাঁ, স্টিগমা কমানোর কাজে তারা কিন্তু এগিয়ে আসতে পারে। আমি সঞ্জিতা অ্যাড করতে চাই। জি স্যার। হচ্ছে যে মানসিক স্বাস্থ্যকে যদি আমাদের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হয়, তাহলে আমাদের প্রফেশনাল বাড়াবার কোনো বিকল্প আমরা দেখছি না। দুই হচ্ছে যে যেটা মানে ফার্স্ট এইডার যারা, সেই ফার্স্ট এইডারের পরবর্তী একটা ধাপ, যে আমরা সরাসরি যদি বলি, যেমন আমাদের ডেফিনেশনে যেটা রাখা হচ্ছে যে প্রথমেই যে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সিলিং সাইকোলজিস্ট, তো সেই একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বের করতে অনেক সময় লাগে এবং একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট বের করতে অনেক সময় লাগে, একটা উচ্চতর ডিগ্রির ব্যাপার হয়। এর মাঝামাঝি লেভেল যেমন এই জন্য প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়ে আসা হচ্ছে, তার কারণ হচ্ছে যে এই প্রশিক্ষণ প্রাপ্তরা কিন্তু একটা ব্রিজিং এর কাজ করে। তারা কিন্তু একটা পর্যায়ে চিকিৎসাটাকে ফ্যাসিলিটেট করতে পারে। যেমন আমরা বিএসএমও থেকে যাদেরকে ট্রেনিং দেই, তাদেরকে আমরা বলি যে থেরাপিউটিক কাউন্সিলর।
তা তারা যেটা করে যে আপনি হুট করে এখন একজন মানে কনসালটেন্ট কিন্তু পাচ্ছেন না আপনার হাতের কাছে। আজকে যদি আপনারা দেখেন যে যে রিহ্যাব সেন্টার গুলোতে যদি আমরা বলি, তো এই রিহ্যাব সেন্টার গুলো কিন্তু একসময় এই ধরনের কাউন্সিলিং ব্যবস্থাই রাখতো না। তারা জি। মানে চিকিৎসার ধরনটা গত 5 বছর আগে যদি বলি, মাইট থেরাপি ছিল তাদের একটা থেরাপি, যে মানে ড্রাগ ছাড়ানোর জন্য তারা ঘুমায় মাইট দিত, কারণ তাদের আর কোনো কিছু জানা ছিল না। তো এখন যেটা হচ্ছে যে এখন কিন্তু আমরা এই ধরনের কিছু মাঝামাঝি লেভেলের কিছু প্রফেশনাল তৈরি করতেছি, যেমন এডিকশন প্রফেশনাল। তারা কিন্তু অতি উচ্চ শিক্ষিত সাইকোলজিস্ট না, কিন্তু মোটামুটি তারা থেরাপির কিছু কিছু বিষয় তাদেরকে শেখানো হয় যেন তারা কাজটা চালিয়ে নিতে পারে। থেরাপিউটিক কাউন্সিলর তারা কিন্তু ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কাউন্সিলিং সাইকোলজিস্ট তাদের সমান যে উচ্চ শিক্ষিত তা না, কিন্তু তারা কিন্তু মানে মাঝামাঝি যে গ্যাপটা সেটা ফিল আপ করতে পারে, কারণ তাদের সেই ট্রেনিংটা আছে। এই জন্য ট্রেনিং লেভেলটা আমাদের দরকার। যেমন সাইকিয়াট্রিক নার্সিং, এই এই সাইকিয়াট্রিক নার্সিং যারা, তারা কিন্তু সেই গ্যাপটা মানে ফিল আপ করতে পারে। এরকম আমাদের এই জনগোষ্ঠীটা বেশি বাড়ানো দরকার, এবং সেই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলো অবশ্যই স্বীকৃত হতে হবে। এমন না যে আমি ঘরে বসে একজনকে শিখাই দিলাম সে যাবে, কারণ এটা কিন্তু মানুষের একটা হেলথ নিয়ে কাজ করা, যেখানে দায়বদ্ধতার একটা ব্যাপার আছে। ঠিক আছে, আজকে আমি একজনকে বটগাছের নিচে যে একটা লেকচার দিয়ে দিলাম আর তারা যে থেরাপি দেওয়া শুরু করলো, সেটা কিন্তু গ্রহণযোগ্য না। অবশ্যই একটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে প্রশিক্ষণ নিতে হবে, সুপারভিশনে থাকতে হবে, এবং পরবর্তীতে ফিডব্যাকের মধ্যে তারা থাকবে, একটা সোসাইটির কাছে দায়বদ্ধ থাকবে, একটা গভর্নিং বডির কাছে দায়বদ্ধ থাকবে। তখন তাদের যে কাজের হিসাবটা আমরা পাবো, সেখান থেকে কিন্তু আমরা আশা করতে পারি যে আমাদের এই যে মেন্টাল হেলথকে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারছি। এবং এইখানে কিন্তু একটা টায়ারের ব্যাপার আছে, লেভেল টু লেভেল, যে মানসিক বিষয় একদম ফার্স্ট এইডার থেকে শুরু করে মধ্যম যারা আছে মধ্যম লেভেলের, এবং তারপর উচ্চ লেভেলের, এই যে মানে একটা অর্গানাইজ বডি, এটা কিন্তু আমরা এখনো দাঁড় করাতে পারি নাই। এটা মানে এটাও দরকার। হ্যাঁ, আমাদের যে এই ঠিক লেভেলিংটা, হ্যাঁ, আমাদের যে একটা ডেস্টিনেশন বা আমাদের যে একটা আইডেন্টিটি, সেই জায়গাটা যদি মিশ্র হয়ে যায়, তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে সমস্যা, যে কে কার কাছে রেফার করবে, কোন পর্যায়ে যে রেফার হবে, এই ব্যাপারগুলোর স্বচ্ছতা নিয়ে আসা দরকার। যেটা যারা পলিসি মেকার তাদের ক্ষেত্রে আমরা আশা করি যে তারা এই ব্যাপারে সচেতন হবেন, মানে সচেতন তো অবশ্যই আছেন, তারা আগ্রহী হবেন, এবং এই ব্যাপারে আরো কিছু কাজ যেটা হওয়া দরকার, যেটা আমাদের প্রফেশনাল দায়বদ্ধতাকে প্রকাশ করবে এবং মানুষের কাছে আমাদের স্বচ্ছতা দাঁড় করাবে, যে আমরা যেন স্পষ্ট। এবং সেই দিক থেকে যদি বলি, তাহলে আজকের এই প্রোগ্রামটা কিন্তু অনেক বেশি কনস্ট্রাকটিভ, অনেক বেশি গঠনমূলক, কারণ এই প্রোগ্রাম থেকে কিন্তু সাধারণ মানুষ একটা ধারণা পাবে যে কার কাছে যাবে। কারণ প্রায় সময় অনেকেই এসে একজনের কাছে আরেকজনের সার্ভিসটা চান, যেটা আসলে দেওয়া সম্ভব না। তো সেই জায়গাটা পরিষ্কার হওয়া দরকার। তো সেই কারণে আমি মনে করি যে এই ধরনের প্রোগ্রাম আরো বেশি বেশি হওয়া দরকার, বিভিন্ন পর্বে হওয়া দরকার, যেটা আরো বেশি ভূমিকা রাখবে। ধন্যবাদ। আচ্ছা, আমি এখন চলে যাচ্ছি তিথি হালদার আপুর কাছে। তিথি হালদার আপু ইনার সার্কেল সাজেদা ফাউন্ডেশনের একটা অঙ্গ সংগঠন, সেখানে বিহেভিয়ার থেরাপিস্ট হিসেবে আছেন। তিথি হালদার আপু, আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনি যেহেতু বিহেভিয়ারাল থেরাপিস্ট হিসেবে আছেন, আপনি কি ধরনের কাজ করে থাকেন? আসলে ধন্যবাদ দিই মাহিন, সুন্দর একটি টপিক আসলে নিয়ে এসেছেন সামনে। মেইনলি আসলে আমরা কাজ করছি ছোট শিশুদের নিয়ে, বিহেভিয়ার ম্যানেজমেন্ট তাদের। কিছুক্ষণ আগেই স্যার খুব সুন্দর করে আসলে মেন্টাল হেলথ প্রফেশনালদের মেইন রেসপন্সিবিলিটি, তাদের কাজের ধরন গুলো নিয়ে কথা বললেন, এবং তার আগে অকুপেশনাল থেরাপিস্ট এবং একজন ডায়েটিশিয়ান এবং আপা ক্লিনিক্যাল সাইটটা ডিসক্রাইব করলেন যে আসলে কিভাবে আমরা কাজ করে যাচ্ছি। তো তারই সূত্র ধরে আমি যেটা শেয়ার করতে চাই, যে আমরা মেইনলি আসলে কাজ করছি ছোট শিশুদের নিয়ে, যে এবং প্রত্যেকটা শিশুই যেহেতু ভিন্ন এবং আলাদা, তারা প্রত্যেকে ইউনিক। তো তাদের আসলে বিষয়গুলো বা শেখার
জানার পদ্ধতিগুলোও আলাদা। তো ঠিক প্রত্যেকের সেই অনুযায়ী তাদের স্কিল অনুযায়ী আমরা চেষ্টা করি তাদেরকে আহ, যে প্রবলেম গুলো তারা আসলে ফেস করছে তাদের দৈনন্দিন জীবনে, যেটা হচ্ছে যে লাইক আমি যদি বলি যে 2 বছরের বাচ্চার যে স্টেজে থাকার কথা সে হয়তোবা সেই স্টেজে কোপ করতে পারছেন না, তো সেই ক্ষেত্রে আমাদের প্ল্যানটা তখন ঠিক তার জন্যই হয় যে আসলে সে কিভাবে তার ডেইলি লাইফে সে কোপ করতে পারবেন বা সে কিভাবে এগিয়ে যেতে পারবেন। তো সেই বিষয়গুলোই আমরা নিয়ে কাজ করি এবং চেষ্টা করি যে প্ল্যানটা যে আমরা তার জন্য করছি, ডেভেলপ করছি, সেটা তার জন্যই যেন হয়। তো আমার কাজটা মেইনলি শিশুদের নিয়ে। আচ্ছা আপু, শিশুদের কথা যেহেতু এখানে উঠে এসেছে, আমি স্কুল সাইকোলজি শিক্ষার্থী। করোনার কারণে আমার মাস্টার্স আটকে গেছে, মাস্টার্স ফাইনাল পরীক্ষা। তো যাই হোক, আমরা মূলত কাজ করি ক্লাস কেজি থেকে 12 শ্রেণী পর্যন্ত, মানে সব বয়সী লার্নারদের নিয়ে আমরা স্কুল সাইকোলজি কাজ করে থাকি। তো এখানে যেহেতু আপনারা শিশুদের বিহেভিয়ার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন, তো আমার কাছে যেটা মনে হয় একদম আর্লি এজে যদি শিশুদের কোনো প্রবলেম থাকে বা যাই হোক কোনো সমস্যা যদি আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি, সেটা নিয়ে কিন্তু কাজ করা বা সেটা থেকে উঠে আসার একটা ভালো সুযোগ তৈরি হয়। এবং শিশু প্রথমত তো তার ফ্যামিলির সাথেই থাকে, তার বাবা মার সাথে থাকে, এবং বাবা মার কাছে কিন্তু তার সন্তানই সবচেয়ে বেস্ট একটা সন্তান। আমার কাছে যেটা মনে হয় একটা শিশু কি ধরনের প্রবলেম ফেস করছে সেটা বাবা মা তখনই বুঝতে পারেন যখন শিশু বাইরের পরিবেশের সাথে মেলামেশা শুরু করে, যখন সে কোথাও খেলতে যায়, যখন তার প্রিলিমিনারি ক্লাস শুরু হয়, স্কুলে যেতে শুরু করে, তখনই আসলে বাবা মারা বুঝতে পারেন যে সে কোনো প্রবলেম ফেস করছে কিনা বা তার কোনো বিহেভিয়ারে সমস্যা হচ্ছে কিনা। এই এই ব্যাপারগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে আমার মনে হয় আমাদের সবার মধ্যেই একটা কোলাবোরেশন প্রয়োজন। আর স্কুল সাইকোলজি বিশ্বের অন্যান্য দেশে বেশ ভালোভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশেও চেষ্টা করছি আমরা কাজের ক্ষেত্র আরো বাড়ানোর। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের অধীনেই হচ্ছে স্কুল সাইকোলজি তার প্রোগ্রাম চালাচ্ছে, এবং সেখানে 3টি ব্যাচ বের হয়ে গেছে, আমরা 4th ব্যাচের শিক্ষার্থী হিসেবে আছি। তো যাই হোক আপু, আরো কথা সাথে আমরাও চলে যাচ্ছি সুমন সরকার ভাইয়ের। সুমন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, আমি শুনতে পাচ্ছি। সুমন ভাই, আপনার কাছে আমার প্রশ্নটা থাকবে যে আপনি এর আগে বলেছেন যে আপনার কাজের সাথে মানসিক স্বাস্থ্য সেবাটা কতটা ওতপ্রোতভাবে জড়িত। এখন আমার প্রশ্নটা থাকবে যে মানসিক মেন্টাল হেলথ ওয়ার্কারদের সাথে আপনার তো কাজের হয়তো বা কিছু কোলাবোরেশন থাকে বা তাদের সাথে মিলিতভাবে আপনারা কিছু কাজ করে থাকেন, তো সেই কাজগুলো আপনারা কিভাবে করে থাকেন? স্বাভাবিকভাবে আমাদের অকুপেশনাল থেরাপির উৎপত্তিটা হয় এই মানসিক স্বাস্থ্য থেকেই। তো 19 শতকের দিকে আমেরিকাতে একটা সাইকিয়াট্রিক হসপিটালে তো মানুষজন অনেক মানসিকভাবে যারা ভারসাম্যহীন তারা অনেকদিন হসপিটালাইজ থাকার পর একজন সাইকিয়াট্রিস্ট চিন্তা করেন যে তাদের কোনো কাজে একটা এঙ্গেজ করা, তার মানে হচ্ছে অকুপেশনাল পার্টিসিপেশন, এই ওয়ার্ডটা তখন ব্যবহার করে থাকেন। মানে তখন থেকেই এইসব মানসিক রোগীদের বিভিন্ন ধরনের আর্ট গ্রুপ, মিউজিক গ্রুপ বা হচ্ছে বিভিন্ন ধরনের কাজে এঙ্গেজ করে থাকেন। তো তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অকুপেশনাল থেরাপি কোর্স চালু হয় হচ্ছে 1995-এ। তো অকুপেশনাল থেরাপিস্ট একটা টিমের মাধ্যমে, এমডিটি টিমের মাধ্যমে কাজ করে থাকেন। তো পূর্ণাঙ্গ রিহ্যাবিলিটেশনের কথা যদি আমরা চিন্তা করি, যে একটা ব্যক্তির পূর্ণাঙ্গ রিহ্যাবিলিটেশন শুধুমাত্র মেডিকেল ম্যানেজমেন্ট হলে যে একটা পার্সন পূর্ণাঙ্গ রিহ্যাবিলিটেশন বা পুনরায় যে সে সমাজে যে কাজ করতে পারবে, বিষয়টা এরকম না। বেশিরভাগ মানসিক রোগীদের ক্ষেত্রে বা সাইকোসিস রোগীদের ক্ষেত্রে বা মেজর মেন্টাল ডিসঅর্ডারের ক্ষেত্রে দেখা যায় যে তারা তাদের নিজের কাজকর্ম থেকে ডিটাচ, এবং অকুপেশনাল যে পার্টিসিপেশনটা তারা তা সঠিকভাবে করতে পারে না। তো সেই ক্ষেত্রে একজন অকুপেশনাল থেরাপিস্ট রিসিভিং রেফারেলের মাধ্যমে একজন পেশেন্টকে রিসিভ করে এবং অ্যাসেসমেন্টের মাধ্যমে তার অ্যাসেসমেন্ট করে থাকে, এবং তার জন্য যে একটি
প্ল্যান, মানে ফাংশনাল ট্রিটমেন্ট প্ল্যান যেটাকে বলে, মানে দৈনন্দিন জীবনের কাজে তার কোন জায়গাতে কাজটাতে সমস্যা হচ্ছে সেসব কাজের উপর বেসিস করে একটি প্ল্যান তৈরি করে, এবং তাকে এও বিভিন্ন ধরনের অ্যাডাপটিভ ডিভাইস অথবা গ্রুপে এঙ্গেজ করে তাকে তার দৈনন্দিন কাজ বা হচ্ছে তাকে প্রোডাক্টিভ লাইফ এনশিওর করা। অথবা অবসর সময়ে যে আমরা বিভিন্ন ধরনের আমাদের টাইম পাস করি, কেউ আমরা গান শুনি বা কেউ আমরা খেলাধুলা করি, এক একজন এক এক ভাবে তাদের লাইফটা অবসর টাইমটাকে পাস করে। তো একজন মানসিক রোগী সঠিকভাবে তাদের অবসর টাইমটাকেও পাস করতে পারে না। সেক্ষেত্রে আমরা তাদেরকে এই অবসর টাইমে কিভাবে সে এনজয় করবে সেই বিষয়টাকে আমরা দেখি, এবং আমরা কিছু অ্যাসেসমেন্ট টুলস ব্যবহার করে থাকি এই মানসিক রোগীদের ক্ষেত্রে, যেমন হচ্ছে ফিজিক্যাল টেস্ট, সেন্সরি স্কিলস টেস্ট। আরেকটা কথা বলে রাখি, মানসিক রোগীদের সেন্সরি স্কিলসে প্রবলেম হয়, মানে অনুভূতিজনিত প্রবলেম হয়। সেই ক্ষেত্রে আমরা সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপির মাধ্যমে তাকে প্রোডাক্টিভ লাইফ এনশিওর করে থাকি। এবং আমাদের যে কগনিটিভ স্কিলস গুলো আছে বা ভিজুয়াল পারসেপচুয়াল স্কিলস গুলো বা তাদের যে আর্গোনমিক্স অ্যাসেসমেন্ট গুলো আছে এবং ফাংশনাল টেস্ট গুলো, এগুলোর মাধ্যমে আমরা তাদের যে প্রবলেম গুলো আছে সেগুলো আইডেন্টিফিকেশনের মাধ্যমে একটি ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি। দেন হচ্ছে তাদেরকে সঠিক মানে অকুপেশনাল যে পার্টিসিপেশন, মানে সমাজে তাদের পুনরায় যে ফিরে যাওয়া, সেক্ষেত্রে আমরা তাদের সাহায্য করে থাকি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখন আমি ইসরা জাহান আশা আপুর কাছে যাচ্ছি। আশা আপু, আপনি ডায়েটিশিয়ান হিসেবে আপনার মেন্টাল হেলথ প্রফেশনালদের সাথে কি রকম কোলাবোরেশন করতে হয়? আশা আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ইসরা জাহান আশা আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা আশা আপুর কাছে আর কিছুক্ষণ পরে আসি। আমি আবার চলে আসি ডক্টর আতিকুর রহমান স্যারের কাছে। আতিকুর রহমান স্যারের কাছে আমার প্রশ্নটা থাকবে যে মানসিক স্বাস্থ্য সেবা আপনার প্রফেশনের বেসিসে বা আপনার প্রফেশনাল বাউন্ডারি বেসিসে এই মানসিক স্বাস্থ্য সেবাটা কোথায় কোথায় পাওয়া যায়? আমি প্রশ্নটা আসলে বুঝতে পারি নাই, মানে বাউন্ডারি বা কোথায় কোথায় পাওয়া যায় বলতে কি, মানে প্রতিষ্ঠান জানতে চাচ্ছেন না কি কি ধরনের সেবা একজন মানসিক বিশেষজ্ঞ দেন সেটা হচ্ছে? কোথায় পাওয়া যায় সেবাটা, আমি সেটা জানতে চাচ্ছিলাম। প্রতিষ্ঠান, আচ্ছা। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা অনেকদিন থেকেই মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে আসছে, সাইড বাই সাইড বিভিন্ন মেডিকেল কলেজ, এখন বলতে গেলে সব মেডিকেল কলেজই মানসিক বিভাগ আছেন, এবং সেখান থেকে তার বহির্বিভাগ থেকে মানসিক স্বাস্থ্য সেবা পাওয়া যাচ্ছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, সেখানে মানসিক স্বাস্থ্য সেবা পাওয়া যাচ্ছে, এবং যেটা বলে যে পাবনা মেন্টাল হেলথ মেন্টাল হসপিটাল, সেখানেও মানসিক স্বাস্থ্য সেবা পাওয়া যাচ্ছে। এছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আছে যারা মানসিক স্বাস্থ্য সেবার সাথে জড়িত, সেই সব প্রতিষ্ঠান থেকেও মানসিক স্বাস্থ্য সেবা পাওয়া যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন মানসিক বিশেষজ্ঞের চেম্বার, তাদের তৈরি করা প্রতিষ্ঠান প্রাইভেট সেক্টরে, সেই জায়গা থেকেও মানসিক স্বাস্থ্য সেবা পাওয়া যাচ্ছে। আর আরেকটা ব্যাপার আমি একটু বলতে চাচ্ছি, যেটা ওই আমরা যে নিউট্রিশনিস্টের কাছে যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নের একটা অংশ তো আমাদের সাথে জড়িত, যে যেহেতু উনি এখন লাইনে আসতে পারছেন না, আমি অ্যান্সারটা দিচ্ছি যে আমরা কি ধরনের হেল্প অ্যাকচুয়ালি নিউট্রিশনিস্টের কাছে চাই। মানে এই পার্টটা থেকেও অ্যান্সারটা বোঝা যাবে। মানে অ্যাকচুয়ালি তাদের কোলাবোরেশনের জায়গাটা তো ওইটাই, যে হেল্পটা আমরা তাদের কাছ থেকে চাই, বা আমাদের একটা পেশেন্টের জন্য তাদেরকে যেভাবে আমরা ইনভলভ করি, সেটা হচ্ছে যে আমাদের কিছু কিছু ওষুধের ক্ষেত্রে ওয়েট গেইনের ব্যাপার থাকে, ওজন বেড়ে যায়। তো সেই সব রোগীদের ক্ষেত্রে আমরা তাদের নিউট্রিশনিস্টের কাছে পরামর্শ নিতে পারি, ডায়েট চার্ট তৈরি করার জন্য তাদের কাছে পাঠানো হয়। আর একটা হচ্ছে যে আবার অপুষ্টিজনিত কোনো সমস্যাও দেখা দিতে পারে, যেমন অ্যানোরেক্সিয়া নার্ভোসা, যেখানে রোগী খাওয়া দাওয়া ছেড়ে দেয়, মানে দীর্ঘদিন ধরে খায় না, ওজন কমে যায়, সেক্ষেত্রেও নিউট্রিশনিস্টের কে ইনভলভ করা হয় তার ডায়েট চার্ট তৈরি করে দেওয়ার জন্য।
আবার বিষণ্ণতা রোগীদের ক্ষেত্রে দুই ধরনের পরিবর্তনই হয়। কেউ দেখা যাচ্ছে যে খাবার রুচি কমে যাওয়ার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তাদের ক্ষেত্রেও এই ধরনের মানে নিউট্রিশনিস্টের হেল্প লাগে। আবার বিষণ্ণতা রোগীরা অতিরিক্ত খায়, ভালো লাগে না, সেখান থেকে তারা খেতে থাকে এবং মনে করে যে খেলে বোধহয় মনটা একটু ভালো লাগবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের আবার ওজন বেড়ে যায়। মানে বিষণ্ণতা আসলে দুই ধরনের পরিবর্তনই হয়, কারো ক্ষেত্রে ওজন বেড়ে যায়, কারো ক্ষেত্রে ওজন কমে যায়। দুই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় নিউট্রিশনিস্টের হেল্প চাই। এটা একটা মানে আমি চেষ্টা করলাম আর কি অ্যান্সারটা দিতে। আর এরপর কানেক্টেড হলে আরো মানে তার জায়গাটা ধন্যবাদ আপনাকে। আমি সঞ্জিতা খান ম্যামের কাছে আরেকবার জানতে চাচ্ছি যে আমরা আসলে মেন্টাল হেলথ নিয়ে অনেক কথা বলে ফেলেছি, অনেক কথা বলেছি। এখন খুব সোজা ভাবে যদি আপনার কাছে জানতে চাই যে মেন্টাল হেলথ প্রফেশনাল কারা, এটাকে যদি আমরা ডিফাইন করি, খুব সহজ ভাবে যদি ডিফাইন করি তাহলে সেটা কেমন হবে? ধন্যবাদ। আসলে প্রথম প্রশ্নের উত্তরে আমি সেটা বলে ফেলেছিলাম যে অ্যাক্ট অনুযায়ী যাদের সনদ আছে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি এবং তারা ট্রেনিং প্রাপ্ত, তাদের ইন্টেন্সিভ ইন্টার্নশিপ আছে, সুপারভিশন, ট্রেনিং, সুপারভিশন এবং প্র্যাকটিস উইথ, তাহলেই হচ্ছে তারা প্রথম কথা যারা ডিগ্রি, এমন একটু ভুলিয়ে ফেললাম, আবার প্রথম থেকেই বলছি যে যাদের ডিগ্রি প্রাপ্ত এবং ট্রেনিং প্রাপ্ত, বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হতে বিশেষায়িত বিষয়ে ডিগ্রি প্রাপ্ত এবং যারা মানসিক স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী, সাইকিয়াট্রিস্ট আছেন, তারাও এই মেন্টাল হেলথ সাপোর্টে, ইভেন কাউন্সিলিং এর ক্ষেত্রেও তারা, সাইকোথেরাপির ক্ষেত্রেও তারা কন্ট্রিবিউট করে থাকেন। তারপর সাইকিয়াট্রিস্ট, সোশ্যাল ওয়ার্কার, অকুপেশনাল থেরাপিস্ট, ডায়েটিশিয়ান, তারাও এই ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারেন। আমার এই সবকিছু মিলিয়ে টিম ওয়ার্ক, এই টিম ওয়ার্কে প্রতিটা কম্পোনেন্টে একটু মানে খুব ইম্পর্টেন্ট, প্রতিটা প্রফেশনালি খুব ইম্পর্টেন্ট আসলে। ধন্যবাদ। আচ্ছা, ইসরাত জাহান আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি আপু। আচ্ছা আপু, আপনার কাছে আমার যে প্রশ্নটা ছিল, স্যার একটুখানি বলেছেন যে আপনি ডায়েটিশিয়ান হিসেবে মেন্টাল হেলথ প্রফেশনাল ওয়ার্কারদের সাথে আপনি কিভাবে কোলাবোরেট করেন? ধন্যবাদ আসলে সবাইকে। আপু, কোলাবোরেশনটা আসলে হয় যে আমাদের কাছে যখন বিভিন্ন ধরনের পেশেন্টরা আসে, তারা কিন্তু দেখা যায় তারা বলতে পারছে না যে আসলে তারা কেন এসেছে। হ্যাঁ, হয়তো একটা কারণে হয়তো আসে যে আমার ওয়েট বেড়েছে অথবা কমেছে, খুব ইজি একটা কথা নিয়ে তারা আসলে আমাদের কাছে আসে। তারপরে দেখা যায় তারা যখন আমরা হিস্ট্রি নেই, দেখা যায় আনহেলদি খাবার খাচ্ছে, আনহাইজেনিক খাবারগুলো তারা ইনটেক করছে। এবং আরো যখন আমরা ডিপে যাই তখন কিন্তু দেখা যায় যে তাদের কিন্তু কোনো না কোনো ভাবে তারা মেন্টালি কোনো না কোনো ভাবে আপসেট থাকে, ডিপ্রেশনে থাকে, বিভিন্ন সাইকোলজিক্যাল প্রবলেম তাদের আসলে থেকে থাকে, যেটা আসলে আমরা তো আসলে এত সাধারণ পাবলিক যারা আছি তারা কিন্তু আসলে এত বুঝতে পারি না। হ্যাঁ, তো দেখা যায় আমরা যখন ওই পেশেন্টকে একটা ডায়েট চার্ট দিয়ে দিলাম, তার হাইট, ওয়েট বা তার অসুখ হিসেবে নির্ণয় করে একটা ডায়েট চার্ট যখন তাদেরকে ধরিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম, তারা যদি মেন্টালি প্রিপেয়ার না থাকে, ওটা কিন্তু তারা বাসায় নিয়ে আর মেনটেন করবে না। হ্যাঁ, ওভাবেই রেখে দিবে অথবা তারা মডিফাই করে ফেলবে। হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হয় যে আগে যদি পেশেন্টটাকে আমরা মেন্টালি ফিট করতে পারি, তাকে যদি আগে মনের যত্নটা আমরা ঠিকভাবে নেওয়াতে পারি, তাহলেই কিন্তু সে আমাদের ডায়েট চার্ট বা আমাদের কথাগুলো সুন্দর করে শুনবে। আবার দেখেন কিছু পেশেন্ট কিন্তু আসে যারা ম্যালনারিস্ট থাকে, তাদেরকে আমরা যখন দেখি যে না তারা আসলে মেন্টালি আপসেট থাকে, তখন তাদেরকে আমাদের আগে অ্যান্টি ডিপ্রেসিভ কিছু ফুড দিতে হয়। হ্যাঁ, আবার কিছু পেশেন্ট আসে তারা অবিসিটি নিয়ে যদি আসে, তখন দেখা যায় আমরা দেখতে পাই তারা হয়তো ইটিং ডিসঅর্ডারে আছে। পেশেন্ট তো সেটা বুঝতে পারে না, তারা শুধু ওবিসিটিটাই আমাদের কাছে ফোকাস করে। তখন তাদেরকে আগে সবার আগে বলি যে আগে সাইক্লো থেরাপির জন্য বা সাইকিয়াট্রিক বা সাইকোলজিস্ট তাদের কাছে আমরা আগে সর্বপ্রথম রেফার করে দিচ্ছি। আবার আমাদের নিউট্রিশনের দিক থেকে যদি আসি, কিছু নিউট্রিয়েন্ট থাকে যেটার সাথে কিন্তু মেন্টাল হেলথ খুব বেশি রিলেটেড। যেমন আমরা এই ধরনের পেশেন্টদেরকে জিঙ্ক জাতীয় খাবারগুলো খুব বেশি খেতে বলি, যেটার সাথে আপনার ডিপ্রেশন একটা সম্পর্ক আছে। ভিটামিন ডি জাতীয় খাবারগুলো খেতে বলি, দুধ, ডিম, এই জাতীয় খাবারগুলো। এবং বয়স্কদের ক্ষেত্রে যাদের হচ্ছে আপনার স্মৃতিভ্রম হয় কিংবা ধরেন ডিপ্রেসড থাকে,
তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন বিটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আবার যেসব পেশেন্টদের রক্তে ফোলেটের মাত্রাটাও কম থাকে তারা কিন্তু অন্যদের তুলনায় কম্পারেটিভলি বেশি ডিপ্রেস থাকে। এই ব্যাপারগুলো আমাদেরকে মেনটেন করতে হয়। আবার একটা সাইডে যদি আমরা আসি, যেমন আমরা পেশেন্টদের সবসময় বলি যে আমাদের খাবারে 6টা উপাদান মেনটেন করতে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রত্যেক খাবারের সাথে যাতে এই প্রত্যেকটা উপাদান যাতে সে ইনটেক করে। তো সেই ক্ষেত্রে আমরা যখন স্পেসিফিক ভাবে যদি কিছু বলি, যেমন শস্য জাতীয় খাবারগুলো, যেটা আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলোকে মিন করি, সেগুলোতে যেমন ট্রিপ্টোফ্যান নামে এক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকে, যেটা থেকে আমরা পরবর্তীতে সেরিটোনিন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ উৎপাদন করি। এই সেরিটোনিনটা কিন্তু আমাদের ঘুম চক্রকে যেমন মেনটেন করে, তেমনি বিভিন্ন মেন্টাল প্রেশার কেউ কিন্তু অনেক বেশি রোধ করে। এবং আপনারা হয়তো জানবেন যে এখানে অনেক সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিক স্যার আছেন, যে সেরিটোনিনটা অনেক কিছু ডিপ্রেসিভ কিছু মেডিসিনের ক্ষেত্রেও কিন্তু হেল্প করে, থেরাপিউটিক ইউজ করে থাকে। তো আবার যেমন আমি যদি একটু টক দই জাতীয় কোনো প্রোবায়োটিক খাবারের ক্ষেত্রে আসি, সেটাও কিন্তু মেন্টাল হেলথের জন্য খুব উপকারী। তারপরে বিভিন্ন এখন ইদানিং নাকি বলা হচ্ছে, গবেষণা করে দেখা হচ্ছে যে শিশুদের যে মনোযোগের অভাব, সেটার সাথে নাকি আয়রনের একটা কিন্তু বেশ সম্পর্ক রয়েছে। তো সেটার সাথেও কিন্তু আমাদের মেনটেন করার জন্য কিন্তু মেন্টাল হেলথও খুব মানে যত্ন নেওয়াটা খুব আসলে জরুরি হয়ে পড়ে। এভাবে প্রত্যেকটা কাজের সাথেই কিন্তু আসলে আমাদের কাজ বলেন বা সাইকোলজিস্ট আপুরা বলেন, স্যাররা বলেন, যারা আছেন, একটা পেশেন্ট যখন আমাদের কাছে আসছে, আমরা শুধু তাদেরকে ফুড চার্ট ধরিয়ে দিচ্ছি। একজন ডক্টরের কাছে গেলে সে শুধুমাত্র একটা মেডিসিন লিখে দিতে পারছে, কিন্তু তার মনের যত্নটার জন্য কিন্তু ওই পেশেন্টের ওই মেডিসিন প্লাস আমাদের ফুডের সাথেও কিন্তু একটা থেরাপিস্টের কিন্তু অনেক বড় ভূমিকা আছে। আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি সবাই মিলে একটা কাজ করতে পারি, সেক্ষেত্রে মনে হয় একটা পেশেন্টকে আমরা খুব সুন্দরভাবে বাঁচার একটা জায়গা আমরা করে দিতে পারবো। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, আমাদের কমেন্ট সেকশনে এমপি কামালউদ্দিন স্যার একটা প্রশ্ন করেছেন যে হাউ ফুড ইনটেক ইজ রিলেটেড টু মেন্টাল হেলথ। আমার মনে হয় যে সেটার অনেকটা উত্তর আপনি দিয়ে দিয়েছেন ইসরাত জাহান আশা আপু। জি, তো তারপরে যদি আরো কিছু অ্যাড করার প্রয়োজন মনে করেন আপনি বলতে পারেন। আচ্ছা, শুনতে পাচ্ছেন আপু? জি জি। আচ্ছা, হ্যাঁ, আমি তো বলেছি আগে যে জিঙ্ক জাতীয় খাবার, তারপরে ভিটামিন বি, ডি, কে, ফলেট জাতীয় খাবার, এগুলো খুবই ইম্পর্টেন্ট মেন্টাল হেলথের জন্য। তারপরে শস্য জাতীয় খাবারের সাথে আমি যদি একটু ডাল জাতীয় খাবার বা বিচি জাতীয় সবজিগুলোর কথা যদি বলি, সেগুলোতে কিন্তু প্রচুর থায়ামিন রয়েছে, যেটা আমাদের মানসিক চাপটাকে একটু কমিয়ে দিতে পারে। হ্যাঁ, এরকম কিছু ফলমূল, সবুজ শাকসবজি যেটা রয়েছে, এগুলোতে প্রচুর ফলেট রয়েছে। ফলমূল যেগুলো রয়েছে সেগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো আমাদের সবগুলোই কিন্তু আসলে মেন্টাল হেলথের মেন্টাল হেলথের জন্য আসলে খুবই জরুরি। ধন্যবাদ আপু। আমি সঞ্জিতা খান ম্যামের কাছে আবারও চলে যাচ্ছি। ম্যাম, আপনি হচ্ছে বাংলাদেশে, এখন আপনি মালয়েশিয়াতে আছেন। বাংলাদেশে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, লিঙ্কা সাইকোলজি ডিপার্টমেন্টে পড়াশোনা করেছেন, আবার জগন্নাথ ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে আছেন। তো আপনি অনেকগুলো জায়গা দেখেছেন এবং অনেক এই প্রফেশন যাবত আছেন। তো আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে কোথায় কোথায় গেলে আসলে মানসিক স্বাস্থ্য সেবাটা পাওয়া যাবে? যেমন আতিকুর রহমান স্যার তার সাইডের অংশটুকু বলেছেন যে কোথায় কোথায় মানসিক স্বাস্থ্য সেবা পাওয়া যেতে পারে। আপনার ক্ষেত্রে আপনি কিভাবে কিভাবে সেটা রেফার করবেন যে কোথায় কোথায় মানসিক স্বাস্থ্য সেবা পাওয়া যাবে? ধন্যবাদ মাহিন। ডক্টর আতিক আসলে বেশ অনেকটাই বলে ফেলেছেন, সেখানে আমি কিছু অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমাদের বেশিরভাগ সরকারি হাসপাতাল, মেডিকেল হসপিটাল অ্যান্ড কলেজ যেগুলো আছে, সেখানে কিন্তু সাইকিয়াট্রিস্ট যেমন আছে, পাশাপাশি সাইকোলজিস্টের পোস্ট আছে, সেখানে অনেক সাইকোলজিস্টরা কাজ করছে। এছাড়াও বিভিন্ন গভর্নমেন্ট দিয়ে যদি শুরু করি, গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো দিয়ে যদি শুরু করি, এছাড়াও আছে বিভিন্ন যে সরকারি আমাদের পাবলিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট, কাউন্সিলিং সাইকোলজি ডিপার্টমেন্ট, তারা কিন্তু ছাত্র তাদের যে স্টুডেন্ট আছে তাদের পাশাপাশি বাইরের যেসব আমি যদি বলি একদম পাবলিককে মেন্টাল হেলথ সাপোর্টটা দিয়ে থাকে। এছাড়াও আমাদের জগন্নাথ ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
তাদের নিজস্ব স্টুডেন্টদের জন্য মেন্টাল হেলথ সাপোর্টের সুযোগ রয়েছে। বিভিন্ন পাবলিক, এবার যদি প্রাইভেটে চলে, এছাড়া আমাদের ন্যাশনাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথের কথা স্যার বলেছেনই। এবার যদি প্রাইভেটে চলে আসি, প্রাইভেট বিভিন্ন হসপিটালগুলোতে কাউন্সিলিং সার্ভিস, সাইকোথেরাপি সার্ভিসের অ্যাভেলেবেল আছে, বিভিন্ন স্কুলে আছে, প্রাইভেট ইউনিভার্সিটি এবং স্কুলগুলোতে আছে। এছাড়া এই তো এছাড়াও কিছু ব্যক্তি উদ্যোগে কিছু প্রতিষ্ঠান আছে, যেমন এর নাম নিতে পারি আমি, যে এমপিইউ আছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট দ্বারা নিয়ন্ত্রিত। তারপর আছে বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন মনের ডাক্তার, এটা অনলাইন প্ল্যাটফর্ম। বিভিন্ন ক্লিনিক আছে যারা হচ্ছে এইসব মেন্টাল হেলথ সাপোর্ট দিয়ে থাকে। আর এই করোনা কালে তো আমরা অনেক অনলাইন প্ল্যাটফর্ম পেলাম, যেখানে আসলে ঘরে বসে আমরা এই মেন্টাল হেলথ সার্ভিসগুলো নিতে পারি। এই ধরনের প্রচুর অনেকগুলো প্ল্যাটফর্ম কিন্তু এখন কাজ করছে। এই তো এই সব মিলিয়ে আমরা আসলে মূলত ঢাকা কেন্দ্রিক এবং ঢাকার বাইরেও এই ধরনের কাউন্সিলিং এবং সাইকোথেরাপি সার্ভিসগুলো দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ। কথার প্রসঙ্গ ধরেই বলতে চাই যে বাংলাদেশ স্কুল সাইকোলজি সোসাইটির ফেসবুক পেজেও আমরা অনলাইনে মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার চেষ্টা করছি, এবং আমাদের এই সার্ভিসটি মোটামুটি এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত চালু আছে। যে কেউ আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারে, আমরা ফ্রি অফ কস্ট এই সার্ভিসটি দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ধন্যবাদ ম্যাম। আমি এখন চলে যাচ্ছি তিথি হাজার আপুর কাছে। তিথি আপুর কাছে আমার একটা প্রশ্ন থাকবে, যেহেতু আপনি শিশুদের বিহেভিয়ার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন, তাহলে আপনি একটা জিনিস খুব ভালোভাবে বলতে পারবেন যে রিহ্যাবিলিটেশনের কাজে বা রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সেবাটা কতটা জরুরি। তিথি আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? তিথি আপু, আসলে রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি কি শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো আপু, আমরা শুনতে পাচ্ছি। তো রিহ্যাবিলিটেশনের সাথে আসলে মানসিক স্বাস্থ্যর বিষয়টা অনেক ধন্যবাদ। মানসিক আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসলে এই পুরো আলোচনায় আমি যেটা বুঝলাম এবং সাথে আসলে মতের সাথে আসি, যেটা বলতে পারি যে আসলে রিহ্যাবিলিটেশনের সাথে মানসিক স্বাস্থ্যটা একদম ওতপ্রোতভাবে জড়িত। একটা মানুষের প্রথমে আমরা যেটা করি যে প্রথমেই তার সাথে তার যে প্রবলেম গুলো আছে সেটা সম্পর্কে ইন্ডিভিজুয়ালি আমরা তার সম্পর্কে শুনি এবং তাকে অবজার্ভ করি, তাকে দেখি, বুঝতে চেষ্টা করি যে আসলে প্রবলেম কোথায় মানে শুরু হচ্ছে বা প্রত্যেকটা তার প্রবলেম গুলো করছে, ফেস করছে। এবং তারপরে কিন্তু আমরা তাকে করি যে তার অনুসারে তাকে প্রবলেম কিভাবে সে সলভ করতে পারে, তার কাছে যে স্কিল গুলো অলরেডি আছে, যেগুলো হয়তোবা সে তার ওই প্রবলেম গুলোর কারণে ফেস করতে করতে ওই প্রবলেম গুলোর কারণে সে হয়তোবা ওই জায়গাগুলোতে আসলে সে বুঝতেই পারছে না যে তার এই স্কিল গুলো ছিল বা আছে এখনো। সো রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা করি মানসিক স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রে, যে আমরা সেই জায়গাগুলো খুঁজে বের করতে চেষ্টা করি, সেই জায়গাটাতে স্ট্রেনথেন করার জন্য প্রসিডিউর গুলো আছে। আমরা যদি চিন্তা করি ডিসিডেন্ট, যে প্রবলেমটা ফেস করছে তার পূর্ববর্তী গুলো কি, আসলে কি কারণে আজকে এই জায়গাটাতে এসেছে, সেটা তার সাথে ডিসকাশনের মাধ্যমে আমরা করছি অলরেডি কাউন্সিলিং এ। যে প্রথমে আমরা কিন্তু তার থেকে শুনি যে তার আসলে কোথায় সে প্রবলেমটা ফেস করছে, এবং সে তারপরে আমরা ডিসিশন দেই, আমরা তার সাথে শেয়ার করি যে সে কি কি করতে পারেন এবং তার যে স্ট্রেনথেন আছে বা যে বিষয়গুলো নিয়ে আসলে সে আরো এগিয়ে যেতে পারেন, ওই বিষয়গুলো তখন তাকে ফোকাস করে তার সাথে শেয়ার করা হয় যে হ্যাঁ, আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে বা আপনি যে পরিস্থিতিতে এখন আছেন, এখান থেকে উত্তরণের জন্য আসলে আপনি কি করতে পারেন, আরো কিভাবে এগিয়ে যেতে পারেন। তখন ওই ভালো বিষয়গুলো তার মধ্যে যে আছে, ওগুলো যখন আমরা ফোকাস করি বা ওগুলোকে যখন আমরা রিইনফোর্স করি, তার মানে ওগুলোকে যখন আমরা প্রাধান্য দেই, তখন সেই মানুষটা নিজেও কিন্তু ফিল করছে
কারণ এখানে কিন্তু আমরা শুধুমাত্র ব্যক্তিগতভাবে সেই মানুষটার সাথে কথা বলছি যে প্রবলেমটা ফেস করছে। তো তখন সে তার এই স্ট্রেংথেন গুলো খুঁজে পায় যে হ্যাঁ আমার ভিতরে এই যে স্কিল গুলো আছে, এইটা আমার যে প্রবলেমটা আছে সেটাকে উত্তরণের জন্য হেল্প করবে। তো সেই ক্ষেত্রে সে এইভাবে এগিয়ে যেতে পারে। তো মানসিক স্বাস্থ্য এই ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেন্টাল হেলথ প্রফেশনালসরা এইভাবেই কাজ করে যাচ্ছি যে ইন্ডিভিজুয়ালি তার যে স্ট্রেংথ আছে সেটাকে রিইনফোর্স করে তাকে কিভাবে মোটিভেট করে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই করছি। ধন্যবাদ মাহি। আতিক আতিক স্যারের কাছে আরেকটা প্রশ্ন থাকবে, যেহেতু আমি কিছুটা জেনেছি যে আপনি রিহ্যাবিলিটেশনের কাজের সাথে কিছুটা জড়িত ছিলেন, তো আপনার দৃষ্টিতে রিহ্যাবিলিটেশনের কাজে মেন্টাল হেলথ কিভাবে জড়িত? অ্যাকচুয়ালি মানে এই কথাটা বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে মানসিক রোগী বা মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং তিনটা পর্বেই চিকিৎসাটা করতে হয়। একটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, কারণ যে কোনো মানসিক রোগের ক্ষেত্রে যেটা হয়, যে পরিবর্তনটা আসে সেটা হচ্ছে তার ফাংশনিং লেভেলটা কমে যায়। সে তার জীবনযাপনের মান আগের চাইতে মানে নিচে নেমে যায়, বা এটা সংকীর্ণ হয়ে আসে বা ছোট হয়ে আসে। তো সেই জায়গা থেকে তাকে আবার বের করে আগের মতো জায়গায় নিয়ে যেতে হলে রিহ্যাবিলিটেশনের কোনো বিকল্প নাই। চিকিৎসার ক্ষেত্রে ঔষধের ভূমিকা হচ্ছে কোনো কোনো রোগের ক্ষেত্রে, মানে মানসিক রোগের ক্ষেত্রে শুধুমাত্র ক্রাচে ভর দিয়ে হাঁটার জন্য, যেমন পা ভেঙে গেলে একটা ক্রাচ দিতে হয় এবং ওই মানুষটা কিছুদিন ক্রাচে ভর দিয়ে হাঁটে, সেইভাবে কিছুদিন ওষুধ দিয়ে রাখতে হয় তার সমস্যা মানে কমিয়ে নিয়ে আসার জন্য। তারপর তাকে মানসিকভাবে তৈরি করতে হয়, যেটা রিহ্যাবিলিটেশনের একটা প্রথম পর্ব বলা যায়, যে তাকে মানসিকভাবে তৈরি করা। দ্বিতীয় পর্ব হচ্ছে তাকে সামাজিকভাবে ওই কাজের মধ্যে তাকে ইনভলভ করে, তাকে উজ্জীবিত করে, তাকে ওই জীবনযাপনের মান পরিবর্তন করা, যেটা কাজগুলা বিভিন্ন রকম হতে পারে। যেমন সুমন সরকার যেটা বলছে যে বিনোদন সে কিভাবে মানে করবে, মানে বিনোদন উপভোগ করবে, সেটাও কিন্তু একটা ব্যাপার। যেমন ড্রাগ এডিক্ট, যারা যারা এডিকশনের পেশেন্ট, তারা কিন্তু তাদের ব্রেইনটা দখল করে এক সময় ওই ওই মাদক মাদক তাদের ব্রেইনের সার্কিটটা দখল করে ফেলে। তখন দেখা যায় যে তারা একমাত্র মাদক ছাড়া আর কোনো বিষয়ে তারা আগ্রহ বোধ করেন না, আর কোনো বিষয়ে তারা আনন্দ পান না, এবং অন্যান্য যেসব বিনোদনের বিষয় সেগুলো তাদের তাদের উপরে কোনো কাজ করে না। তারপর তাদের দীর্ঘদিনের অভ্যাসগুলো চেঞ্জ হয়ে যায়, সুস্থ স্বাভাবিক জীবনের যে অভ্যাস সেগুলো তাদের থাকে না। তো এই প্রত্যেকটা পর্বেই কিন্তু মানসিক চিকিৎসা। যে আমি প্রথম ডিটক্সিফিকেশনে তাকে আমরা কি করি, ওষুধ দিয়ে তার যে শারীরিক লক্ষণ যেগুলো আছে সেগুলো কমাই। দুই হচ্ছে যে তাকে মানসিকভাবে তৈরি করি, সে না বলতে পারে না, বন্ধুরা তাকে যখন বলে যে তুমি আমাদের সাথে আসো, সে যে না বলে ফিরিয়ে দিবে এই ক্ষমতাটা তার নেই। সে তার রাগ কন্ট্রোল করতে পারে না, অনেক সময় রাগের বশে যে সে আবার মাদক গ্রহণ করে। তো সেই রাগটা কিভাবে কন্ট্রোল করবে সেটা একটা বিষয়। এবং তার পরবর্তীতে কি আসে, সে আবার তার কর্মের জীবনে কিভাবে ফিরে যাবে, আবার সে কাজকর্ম কিভাবে শুরু করবে, সেটা অনেক সময় সে বুঝতে পারে না। তার সেই যে লাইফ রুটিনটা সেইটাকে আবার তার মধ্যে ইনস্টল করে দেওয়া, এই পুরো ব্যাপারটাই কিন্তু রিহ্যাবিলিটেশনের মধ্যে পড়ে। এবং পরবর্তীতে তাকে সক্রিয় রাখা, সাপোর্ট দিয়ে, সেই পুরো বিষয়টাই কিন্তু রিহ্যাবিলিটেশন। যার জন্য রিহ্যাবিলিটেশন একটা গুরুত্বপূর্ণ অংশ মানসিক চিকিৎসায়। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি সুমন সরকার ভাইয়ের কাছে চলে যাচ্ছি। সুমন ভাই, আমরা এতক্ষণ সবার আলোচনার মধ্যে একটা জিনিস যেটা পেয়েছি, যে অকুপেশনাল থেরাপিস্ট যারা আছেন তারাও মানসিক স্বাস্থ্য সেবা ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাহলে আপনার কাছে আমার প্রশ্নটা থাকবে যে অকুপেশনাল থেরাপি এই সেবাটা, ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপি এই সেবাটা মানুষ কোথায় কোথায় পেতে পারে? সুমন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সুমন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ আপু, আমি একটু নেট কানেকশন প্রবলেম ছিল, আবার একটু যদি কোশ্চেনটা করতেন আমি বুঝতে পারিনি। প্রশ্নটা আমি আপনাকে আরেকবার করছি। প্রশ্নটা হচ্ছে যে অকুপেশনাল থেরাপি এই বিষয়টা, এই সেবাটা মানসিক স্বাস্থ্য সেবার সাথে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, এখন আমার প্রশ্নটা হচ্ছে যে কোথায় কোথায় এই অকুপেশনাল থেরাপি সেবাটা পাওয়া যায়? অকুপেশনাল থেরাপি সার্ভিসটা ম্যাক্সিমাম রিহ্যাবিলিটেশন যে সেন্টারগুলো আছে সেই রিহ্যাবিলিটেশন সেন্টারগুলোতে পাওয়া যায়। যদি মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করি তাহলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড হসপিটাল মানে এনআইএমএইচে আমাদের অকুপেশনাল থেরাপি সার্ভিস চালু আছে, এবং চিটাং মেডিকেল কলেজে বা আদার যে স্পেশাল স্কুলগুলো আছে বা রিহ্যাবিলিটেশন সেক্টরগুলো আছে সেখানে আমাদের অকুপেশনাল থেরাপি সার্ভিসগুলো অ্যাভেলেবেল। তো বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের মেন্টাল হেলথ সেক্টরে খুব বেশি অকুপেশনাল থেরাপিস্টের কাজ করার অতটা অপরচুনিটি তৈরি হয়নি। তবে আমাদের নিউরোলজিক্যাল সাইড বা স্পাইনাল কর্ড ইনজুরি ইউনিটে বা পেডিয়াট্রিক রিলেটেড নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশনের যে বাচ্চাগুলো আছে তাদের যে পূর্ণাঙ্গ রিহ্যাবিলিটেশন, সেখানে একজন অকুপেশনাল থেরাপিস্ট কাজ করেন এমডিটি টিমের মাধ্যমে, এবং কিছু প্রজেক্ট বেস কাজগুলো করে থাকেন অকুপেশনাল থেরাপিস্ট। তবে মেন্টাল হেলথে আমাদের কিছু সংখ্যক কাজ করতেছে, তো আমাদের কিছু অপরচুনিটি তৈরি হচ্ছে আস্তে আস্তে। তো আসলে সবাই জানে না যে অকুপেশনাল থেরাপি রিহ্যাবিলিটেশন পূর্ণাঙ্গ রিহ্যাবিলিটেশনের সাথে অনেক বেশি জড়িত, বা অকুপেশনাল থেরাপি ছাড়া একটা রিহ্যাবিলিটেশন সম্ভব না। শুধুমাত্র মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ রিহ্যাবিলিটেশন হয় না। সেক্ষেত্রে তাকে স্যার যেটা বললেন যে তাকে দৈনন্দিন কাজে ফিরিয়ে দেওয়া বা তাদেরকে প্রোডাক্টিভ লাইফ ইনশিওর করা, কিভাবে তার আয় রোজগার করবে, কর্মক্ষেত্রে ফিরিয়ে নেওয়া, বা অবসর সময়ে যে কিভাবে সে কাজ করবে, অবসর সময়ে কিভাবে সে ফ্রুটফুলি টাইমটাকে পাস করবে, সেগুলোতে এঙ্গেজ করা হচ্ছে আমাদের রিহ্যাবিলিটেশনের অনেক বড় অংশ। তো বাংলাদেশের অনেক জায়গায় আমাদের অকুপেশনাল থেরাপি সার্ভিসটা চালু আছে। ধন্যবাদ সুমন ভাই। আমরা আসলে আলোচনার অনেকখানি শেষ পর্যায়ে চলে এসেছি। তা আজকে আলোচনা আমাদের মূল উদ্দেশ্যই ছিল যে মানসিক স্বাস্থ্য সেবা কোথায় কোথায় পাওয়া যায় এবং কারা এই মানসিক স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে সেই বিষয়টা সম্পর্কে সচেতনতা তৈরি করা, এতে সবাইকে জানানো। তো আমার আজকের এই আলোচনার পরবর্তীতে যে কথাটাই মাথায় এসেছে যে আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করতে পারি, আমাদের কাজে যদি একটা কোলাবোরেশন আনতে পারি, তাহলে আমরা মানুষের স্বাস্থ্য সেবাটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সবার দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারবো। তো আমরা আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। আমি সবাইকে অনেক বেশি স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আমাদের গেস্টদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ সময় দিয়েছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকের আলোচনা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এবং সাথে সাথে আরেকটা বিষয় বলে রাখতে চাই, বাংলাদেশ স্কুল সাইকোলজি সোসাইটি থেকে আমরা একটা মানসিক স্বাস্থ্য সেবা প্রোগ্রাম আমাদের চালু আছে, সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি এবং আমরা প্রতি সপ্তাহে এরকম সচেতনতামূলক একটা লাইভ সেশন করার চেষ্টা করছি। সাথে সাথে আমাদের কিছু ওয়েবিনারও চালু আছে, তো আপনারা চাইলে আমাদের পেজটায় ঘুরে আসতে পারেন এবং ইনফরমেটিভ কিছু পাবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।